মেঘলা অফিসে ঢুকতে চাইলে দারোয়ান বলল, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? কারোর সাথে কি দেখা করবেন? মেঘলা একটু ভরকে গিয়ে বলল, আমি রিফাতের সাথে দেখা করতে চাই। দারোয়ান হেসে বলল, আমাদের অফিসে 3 জন রিফাত স্যার আছে, আপনি কার সাথে দেখা করতে চাচ্ছেন খুলে বলুন। মেঘলা বলল, আমি রিফাত আহমেদের সাথে দেখা করতে চাই, আপনাদের অ্যাকাউন্টেন্ট। ও সেই রিফাত স্যার, উনি তো অফিসে আছে, কিন্তু পারমিশন ছাড়া তো আপনাকে এভাবে যেতে দিতে পারবো না ম্যাডাম। মেঘলা বলল, পারমিশনের কি দরকার? উনি তো আমার পরিচিত, তাই না? আমি একটু দেখা করে আবার চলে আসবো। না ম্যাডাম, আমাদের বসের নিষেধ আছে, কারো পারমিশন ছাড়া কাউকে অফিসে এভাবে ঢুকতে দেওয়া যাবে না। তাছাড়া নিরাপত্তার একটা বিষয় থাকে, আপনি তো জানেন আজকাল পরিস্থিতি ভালো না। মেঘনা বলল, রাখুন তো এসব কথা, আমার ভালো লাগছে না, বলে জোর করে অফিসে ঢুকে গেল। গেটের ভেতরে ঢুকতেই দারোয়ান আবার বাধা দিয়ে বলল, ম্যাডাম আপনি কিন্তু প্লিজ ভেতরে যাবেন না, আমার চাকরিটা চলে যাবে। মেঘনা কিছু বলতে যাবে এমন সময় একজন এসে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম বস, দেখুন ম্যাডাম রিফাত স্যারের সাথে দেখা করতে চাচ্ছে, কিন্তু পারমিশন ছাড়া। ও আই সি, আপনি রিফাতের সাথে দেখা করবেন? আমি রিফাতের বস আমিনুল ইসলাম। মেঘলা বলল, জি আমি শুধু 10 মিনিট একটু কথা বলবো। বুঝতে পেরেছি, এই তুমি যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা রিফাত কি হয় আপনার? মেঘনা কি বলবে বুঝতে পারছে না, মনে মনে ভাবছে তাকে কি বলা উচিত হবে। যে লোকটার সাথে দেখা করতে চাচ্ছে সে তার স্বপ্নের পুরুষ। আমিনুল সাহেব বললেন, কি হয়েছে, আপনি কি ওর ওয়াইফ? মেঘলা একটু বুদ্ধি খাটিয়ে মাথা নাড়ল। আমিনুল সাহেব বললেন, আচ্ছা বুঝতে পেরেছি, চলুন আপনি আমার সাথে আসুন। মেঘলা এবার বলল, আমি এখানে থাকি, আপনি একটু 10টা মিনিটের জন্য ওকে এখানে পাঠাবেন প্লিজ। আপনি আমার সাথে আসুন, কোনো সমস্যা নেই, অফিসে বসে কথা বলেন। না না ঠিক আছে, প্লিজ একটু বাইরে আসতে দিবেন। আচ্ছা ঠিক আছে। অফিসে এসে আমিনুল সাহেব বললেন, কি ব্যাপার, কতদিন হলো? রিফাত একটু চমকে গিয়ে বলল, বস কাজটা শুরু করেছি 2 দিন হলো আজকে, এখনো তো সময় আছে, কালকের মধ্যে হয়ে যাবে। আমিনুল সাহেব বললেন, আরে তোমাকে কাজের কথা বলছি না, ওয়াইফের সাথে ঝগড়া করেছো কদিন হলো? রিফাত অবাক হয়ে বলল, স্যার আমার ওয়াইফ কোথা থেকে আসলো? আমিনুল সাহেব এসে বললেন, আরে বাবা লুকোচ্ছ কেন? দাওয়াত দাওনি তাতে তো আমি মাইন্ড করছি না, এরকম একটু একটু ঝগড়া নতুন নতুন বিয়ের পর হয়, আমারও তো তোমার ভাবির সাথে হতো, এটাতে জানো ভালোবাসা বাড়ে। রিফাত বলল, স্যার আমি কিছুই বুঝতে পারছি না, আমার এখনো বিয়েই হলো না, আর তাছাড়া আমি কেন আপনাদের সবাইকে দাওয়াত দিব না বলুন? আমিনুল সাহেব বললেন, বুঝতে পেরেছি, তুমি আমার সাথে স্বীকার করবে না বিয়ে করেছো, এখন যাও, ম্যাডাম নিচে দাঁড়িয়ে আছে, কথা বলে এসো। নিচে কার ম্যাডাম দাঁড়িয়ে আছে বস? আমিনুল সাহেব বলল, আরে বাবা নিচে তোমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, যাও গিয়ে কথা বলো। স্যার আপনার হয়তো ভুল হচ্ছে, আমার না, হয়তো অন্য কারো ওয়াইফ হতে পারে। জি না, কোনো ভুল হচ্ছে না, আমি এখানে আসার আগে কথা বলেই এসেছি, এখন তুমি যাও। রিফাত আর কিছু না বলে অবাক হয়ে অফিস থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘলা দাঁড়িয়ে ভাবছে লোকটা সামনে আসলে এখন কি হবে। একে তো তাকে মোটেও পছন্দ করে না, তার উপর মিথ্যা কথা, আজকে কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। তাড়াতাড়ি করে নিচে গিয়ে রিফাত দেখলো মেঘলা দাঁড়িয়ে আছে। ও তুমি আবার আমার অফিসের নিচে? আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কোথায়, তুমি আমার বাসার আশেপাশে ঘুরঘুর করতে, সেখানে নিষেধ করলাম, তাই বলে আবার আমার অফিসে চলে আসবে? মেঘলা বলল, আমি তো আপনার সাথে কথা বলতে চাই, আপনি তো আমার সাথে কথা বলেন না, আমাকে সবখানে ব্লক করে রেখেছেন, আমি কি করব বলেন? কি করব মানে কি? লেখাপড়া করবে, একটা ভালো চাকরি করবে, তারপর বিয়ে করবে। বিয়ে তো করতে চাচ্ছে আপনাকে। রিফাত বলল, দেখো তোমাকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, তার উপর তুমি এখানে মিথ্যা কথা বলেছ, আমার ওয়াইফ তুমি, এখন কিন্তু এখানে সিন ক্রিয়েট হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাও। মেঘলা ছলো ছলো চোখে তাকিয়ে বলল, 5টা মিনিট কি সুন্দর করে দাঁড়িয়ে কথা বলা যায় না? না যায় না, তুমি যদি এখন এখান থেকে চলে না যাও আমি কিন্তু তোমার বাসায় ফোন দিব। আই হেট ইউ, আই হেট ইউ। কথাটা বলে মেঘলা সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রিফাত অফিসে আসতেই তার বস বলল, এ কি এত তাড়াতাড়ি হয়ে গেছে নাকি? এই আমাকে একটু টিপস দাও না, এত তাড়াতাড়ি কিভাবে ম্যানেজ করলে? তোমার ভাবি তো রাগ করলে 2 দিন বাসায় খেতেই দেয় না। রিফাত বলল, বস আপনি এখনো আপনার কেবিনে যাননি, আর এটা তো আমার বউ না স্যার। বউ না তাহলে কে? একটা ধাপ্পাবাজ চোর, চেয়েছিল এখানে ঢুকে অফিসে চুরি করবে, খুশি, উত্তর পেয়ে গেছেন, এবার আমাকে একটু কাজ করতে দিবেন প্লিজ। আমিনুল সাহেব আর কিছু না বলে আগামাথা কিছুই না বুঝে চলে গেলেন। রিফাত বিরক্ত হয়ে বসে কাজ করতে শুরু করলো। বাসায় গিয়ে মেঘলা বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। তার মনে আঘাত দিয়ে কিভাবে যে লোকটা এত ভালো থাকে সেটাই বুঝতে পারে না সে। নিশ্চয়ই ভালো লাগে অপমান করতে, না হলে সবসময় কেন এইভাবে অপমান করে? আচ্ছা আমি কি দেখতে এতই খারাপ? তারপর মনে পড়ে গেল তার সেই দিনগুলোর কথা, চাকরি পাওয়ার আগে যখন তাকে রিফাত পড়াতে আসতো বাসায়। সামনে বই নিয়ে বসে আছে মেঘলা, তার মনোযোগ রিফাতের দিকে। কি হলো, পড়া হয়েছে তোমার? হ্যাঁ। দেখি তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নারী যোদ্ধার নাম বলো তো। মেঘলা এখনো তাকিয়ে আছে হা করে। কি হলো বলো, হা করে তাকিয়ে আছো কেন? মেঘলা হুঁশ ফিরে পেয়ে বলল, স্যার আর একটু পড়তে হবে। রিফাত বলল, আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তোমার কিন্তু লেখাপড়ায় মনোযোগ নেই, দেখো সামনে তোমার পরীক্ষা, আর এভাবে হলে তুমি তো
তো ফেল করবে। তোমার মাকে কিন্তু বিষয়টা আমি জানাতে বাধ্য হব। মেঘলা মনে মনে বলল, শুধু সারাদিন লেখাপড়ার কথা বলে, আমার দিকে একটু তাকালে কি হয়? রিফাত বলল, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার, বুঝতে পেরেছি বলে সে আবার বই নিয়ে পড়তে শুরু করলো আর চোখে বারবার তাকাতে লাগলো রিফাতের দিকে। তার কিছুদিন পর রিফাত যখন আবার পড়াতে আসলো, মেঘলা তখন দাঁড়িয়ে বলল, স্যার আপনাকে একটা কথা আজকে বলবোই আমি। কি কথা বলো? মেঘলা কাচুমাচু করে চোখ বন্ধ করে বলল, স্যার আমি আপনাকে খুব ভালোবাসি। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকেই আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। গালে একটা চড় এসে পড়াতে চোখ মেলে তাকিয়ে মেঘলা ভ্যাবাচাকা খেয়ে গেল। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি এসব কথা আমাকে কিভাবে বলো? স্যার এ তো অপরাধ কোথায়? আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? রিফাত বলল, তোমার পরীক্ষা সামনের সপ্তাহে। আমি তোমার সিলেবাস কমপ্লিট করে দিয়েছি। আশা করি তুমি ভালো মতো পরীক্ষা দেবে। কাল থেকে আমি আর আসবো না বলে সরাসরি রিফাত বেরিয়ে গেল। সেদিনের পর থেকে রিফাত তাকে আর পড়াতে আসেনি। শুধু মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করেছিল রেজাল্ট কি হলো। তারপর সে চিন্তা করলো, এভাবে কিছুই হবে না। আমি যদি তোমাকে না পাই তাহলে এই জীবন আমি আর রাখবো না। পরদিন খবর পেয়ে রিফাত দৌড়ে গেল হসপিটালে। মেঘলার আম্মু বলল, বাবা আমার মেয়েটা এমন একটা কাজ করবে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে গিয়ে দেখি বেশ কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে পড়ে আছে। তুমি কিছু একটা করো বাবা। তুমি না আসার পর থেকে মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। ওর বাবাও বিদেশে থাকে। আমি একা মানুষ, কিছু বুঝতে পারছি না কি করব। খুব ভয় লাগছে। রিফাত বলল, ও কি এখন কথা বলতে পারছে? হ্যাঁ একটু আগে জ্ঞান ফিরেছে। রিফাত বলল, একবার ভেতরে আসুন তো কথা বলে দেখি। ভেতরে গিয়ে রিফাত দেখলো মেঘলা মনমরা হয়ে বসে আছে। রিফাতকে দেখে মেঘলা তার দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এসবের মানে কি মেঘলা? মেয়েটা চুপ করে বসে আছে এখনো। রিফাত আবারও ধমক দিয়ে বলল, এসব উল্টাপাল্টা কাজ আমি যেন না দেখি। আপনাকে যদি আমি জীবনে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব, এটাই শেষ কথা। মেয়েটা আবার ডুকরে কাঁদতে লাগলো। এমন সময় তার মা এসে বলল, কি হয়েছে মা, তুই আবার কাঁদছিস কেন? রিফাত, বাবা আমি আর পারছি না, তুমি প্লিজ ওর বাবার সাথে একটু কথা বলো। আমার মেয়েটা যে পাগল, আমাদের একমাত্র সন্তান। ওর কিছু হয়ে গেলে আমরা কেউ ঠিক থাকতে পারবো না। রিফাত চিন্তায় পড়ে গেল, এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সে কি করবে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে সে কখনো ভাবতে পারেনি। সম্মানিত ভিউয়ার্স, আপনি রিফাতের জায়গায় থাকলে কি করতেন আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।